জাঙ্কুক ভাইয়া যখন আমার কাছে ছিল তখন আমার হার্টবিটটা বেড়ে গিয়েছিল কেন, মনে হচ্ছিল যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, খুব অস্থির অস্থির লাগছিল। জাঙ্কুক ভাইয়ের নিঃশ্বাস তখন আমার এমন লাগছিল কেন, মনে হচ্ছে এখনই দম আটকে আমি মরে যাব। তখন একটু নড়ে চড়ে উঠল, চোয়াল শক্ত করে নিজেকে নিজেই প্রশ্ন করলো, বাই এনি চান্স আমি কি জাঙ্কুক ভাইয়ের উপর ক্রাশ খেলাম নাকি? শ্বাস ছেড়ে নিজের মাথায় একটা থাপ্পড় মেরে বলল, ছি কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাশ হয় নাকি? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক এই কিম ট্যাংয়ে ক্রাশ হতেই পারে না। এটা ভাবতেই বুক ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে তার সবচেয়ে কাছের জান বান্ধবী জিমিনকে। প্রথম কল দিতেই জিমিন কলটা রিসিভ করে আর মজা নিয়ে বলে, কী রে দোস্ত, আমায় হঠাৎ স্মরণ করার স্পেশাল কোনো কারণ আছে নাকি? তোর তো আবার ভাঙা ফোন ঠুসঠাস করে বন্ধ হয়ে যাবে। রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিস নাই কেন জিমিন? কি যে একটা জিনিস মিস করেছিস তুই? জিমিন তখন অতি উৎসাহিত হয়ে বলল, কি মিস করেছি বল না দোস্ত। এখন বললে কি হবে? আর কি সেই ফিলটা পাবি নাকি? আজব। আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার, এমনিতেও কোচিং বন্ধ, আবার দেখা হবে সেই রবিবারে। ততদিন পর্যন্ত সহ্য হবে না রে জান, বলে ফেল না প্লিজ। জিমিন, আমার হাতে এখন আইফোন 30 প্রো ম্যাক্স। কথা জিমিন এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলল, কি বলিস দোস্ত? স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি এখনো ঘুমের ঘোরেই কথা বলছিস আমার সাথে? উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল জাঙ্কুক ভাই এসেছে বিদেশ থেকে, উনি নিয়ে এসেছে আমার জন্য ফোন, বুঝেছিস? জিমিন তখন বলল, ও তাই বল, না হয় তোর সুগা ভাই যে তোকে এই জীবনে ফোন কিনে দিত না, তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো, সেই মানুষটা আবার নাকি তোকে ফোন কিনে দিবে। ওয়েট, এই জাঙ্কুক ভাইটা আবার কে রে, যে তোকে ছোটবেলায় থাপ্পড় মেরেছিল, ওই নাকি? মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। তো তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? জানি না রে। শুন, তোকে না আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি? আসলে আজকে বিকালে জাঙ্কুক ভাইকে দেখে না আমি একটা ছোটোখাটো শক খেয়েছি রে। মানে কি হলো তোর আবার? তখন বলতে শুরু করলো, কি সুদর্শন চেহারা ওনার, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে জিমিন। আমি মনে হয় ওই হিটলার না মানে জাঙ্কুক ভাইয়ের ওপর ক্রাশ খেয়েছি রে। কথাগুলো বলতে বলতে গালগুলো একদম লাল হয়ে গেল। মুখ ফুলে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে জিমিন তখন বলল, তোর মাথা ঠিক আছে? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেললি। মানুষ রং বদলায়, কারণে অকারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে আসলি, আজকে তার কথা এভাবে সুন্দরভাবে বলে যাচ্ছিস। বাহ বাহ। নীরবতা বুঝতে পেরে জিমিন আবারও বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুন্দর লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতো বেবি, সব কিছু দেখবি তখন ঠিক হয়ে যাবে। আমরা না দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপথে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? তুই এখন বিপথে গিয়েছিস, তাই তোকে সামলানোর দায়িত্ব কিন্তু আমার। তখন গাল ফুলিয়ে বলল, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? আকস্মিক প্রশ্নে জিমিন কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর মেরে জান, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে রে। হতে পারিস গরু ছাগলের। রাগে ফুসতে কল কেটে দিল। মনে মনে ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেয়। তখন মনে মনে ভাবলো, ঠিকই তো আছে, জিমিনের কি দোষ? ঠিকই তো বলেছে, সারা জীবন তো শুধু মেয়েদের সাথে কাটিয়ে গেলাম, স্কুল জীবনও কাটলো মেয়েদের সাথে,
এখন কলেজ, সেটাও মেয়েদের সাথেই কাটলো। জীবনে কোনোদিন কোনো ছেলেকে তো সামনে থেকে দেখলামই না। হতে পারে জাঙ্কুক ভাইয়াকে এত বছর পর নিজের সামনে দেখে হয়তো একটু উত্তেজনা অনুভব করছিলাম, এটাকেই ক্রাশ ভেবে ফেললাম। ধুর, আমিও। জিমিন বারবার থেকে কল করলো, কিন্তু তে মনের কষ্টে জিমিনের কল আর রিসিভ করলো না। তের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে জিমিনকেও। তের সাথে সাথে জিমিনকেও চোখে চোখে রাখে সুগা। কথায় আছে, সঙ্গ দোষে লোহা পাশে। সঙ্গ খারাপ হলে তেও খারাপ হবে, তাই সবসময় জিমিনের পেছনে লোক লাগিয়ে রাখে সুগা। শুধু জিমিন না, বরং তের আরও দুজন বান্ধবী আছে, তাদেরকেও নজরে রাখে সুগা। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। জাঙ্কুক বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে ইয়ঞ্জনে ডাকে। নিচে জাঙ্কুকের বাবা আর তের বাবা বসে আছে। জাঙ্কুকের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন দুইজন অফিস থেকে। জাঙ্কুক ঘুম থেকে উঠেই চোখে মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে কোনো রকমের মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হলো। সে তার বাবাকে খুব ভালো করেই চিনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। জাঙ্কুকের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে। আচমকা এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হলো তে। চুলগুলো অগোছালো। তের সাথে আকস্মিক ধাক্কা এড়াতেই তাড়াতাড়ি করে নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকালো জাঙ্কুক তের দিকে। তৎক্ষণাৎ মোটা ভ্রুযুগল জাঙ্কুকে শিথিল হয়ে আসলো। রাগী চোখ নিয়ে তের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থেমে গেল জাঙ্কুকের। দৃষ্টি তার প্রখর। আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় জাঙ্কুকের। কালো জামা পরিহিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে তার। আপাত মস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপ্সরার মতো লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছাড়িয়েছে। দ্রুত গতি থামাতে গিয়ে তীর ছোট্ট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 5 ফুট 8 ইঞ্চি লম্বা মানুষটার বুকে। তে মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। জাঙ্কুকের চোখের দিকে অবাক নয়নে তাকিয়ে আছে তে। পলকও পড়ছে না একটিবার। জাঙ্কুকের চোখে মুখে ছিটানো পানির ঝাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা তার পরনে সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই জাঙ্কুকের। জাঙ্কুক কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে তের দিকে আরেক দফা তাকিয়ে বলল, দেখে হাঁটতে পারিস না? পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পেছন থেকে তীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় জাঙ্কুক। তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। তীর ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে, থ্যাংক ইউ জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক শুনল কিনা কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। তীর ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। থরথর করে কাঁপছে তের হাত পা। তের মনে হচ্ছে ভো ভো করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর জাঙ্কুকের চোখে চোখ রাখলো তে। ভেতরটা ভয় আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে তের। অপরদিকে সোফায় বসে আছে দুই ভাই। বাড়ির মহিলারা রান্নাঘরের কাজে ব্যস্ত থাকলেও নজর থাকে এদিকে। কি হবে কে জানে। কিম নামজুন নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে জাঙ্কুককে প্রশ্ন করলো, তুমি নাকি বাইক কিনেছো জাঙ্কুক? এই কথায় হুঁশ ফিরে তের কিছুটা স্বাভাবিক পায়। দুই পা সামনে এগিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায়। নিচের সোফায় বসা তার বাবা আর তার বড় চাচা। তাদের থেকে কিছুটা দূরে দুহাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুক ভাবলেশীনভাবে উত্তর দিল, জি বাবা, কিনেছি। নামজুন পুনরায় হুঙ্কার দিয়ে বলল, কিন্তু কেন? জাঙ্কুক তখন ভাবলেশীনভাবে বলল, আমার বাইক কেনার ইচ্ছা ছিল তাই কিনেছি। আরেম এবার পুরো দমে রেগে বলল, তুমি জানো না জাঙ্কুক, এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ? জাঙ্কুক তখন বলল, হ্যাঁ জানি জানি, 20-30 বছর আগে কি ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানেই হয় না বাবা। যদি কপালে খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা 7 সমুদ্র পাড়ি দিয়ে হলেও আসবেই। সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে। আরেম তখন রেগে বলল, তোমরা দুই ভাই কি নিজেদের মর্জি মতোই চলবে? আমাদের কথা কি তোমরা শুনবে না?
জাঙ্কুক তখন বলল, বাইক কিনা যদি নিজের ইচ্ছে মতো চলা হয় বাবা, তাহলে আমি দুঃখিত, এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনবো। আরএম তখন বলল, ওফ জাঙ্কুক, আমাদের নিজস্ব 3টা গাড়ি আছে, এত গাড়ি কেন কিনলাম? তোমাদের জন্যই তো আমি কিনলাম, তাই না? গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে, তাই আপনারা গাড়ি কিনেছেন। আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না বাবা, তাই আমি বাইক কিনেছি। এটা নিয়ে এত কথা বাড়ানোর কী আছে? তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে। জাঙ্কুক তার বাবার দিকে তাকিয়ে কথাগুলো বলল। এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না, এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে আসলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক গলা উঁচা করে একবার তের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের এভাবে তাকিয়ে থাকা দেখে হঠাৎ সে থতমত খেয়ে গেল, দৃষ্টি সরিয়ে নিল আর মনে মনে ভাবতে লাগলো, এই বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে কখনো মুখের উপর বড়দের সাথে কথা বলতে শুনিনি। সুগা ভাইয়া যতই মেজাজ দেখিয়েছে সব আমার উপর, কিন্তু চাচা বা নিজের বাবার মুখের উপর কথা বলার সাহস হয়নি তার। জাঙ্কুক ভাইয়া 2 দিন হলো এসেছে, আজই নিজের বাবার মুখের উপর এভাবে কথা বলে যাচ্ছে। এখন তের মনে হচ্ছে জাঙ্কুক হিটলারের থেকেও বড় মাপের কিছু। মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে তে।